প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং নিরাপদে আছো। তো সবাইকে আমার সালাম জানিয়ে আজকে আমার এই প্রেজেন্টেশন আরম্ভ করতেছি। আসসালামু আলাইকুম। তো তোমরা ইতিপূর্বে জানো যে আমি প্রায় ৭-৮টা স্লাইড তোমাদের মধ্যে শেয়ার করেছি। আমাদের যে মিড টার্মের পরে যে অধ্যায়গুলো ছিল, এই ৭ম থেকে ১০ম বা ১১তম অধ্যায়, তো সেই অধ্যায়গুলোর স্লাইড আমরা ইতিপূর্বে শেয়ার করেছি। তার মধ্যে ছিল আমার ডিফারেনশিয়াল গিয়ারবক্স, তারপর হচ্ছে রেয়ার অ্যাক্সেল, তারপর ছিল স্টিয়ারিং সিস্টেম, তারপর ছিল ফ্রন্ট এন্ড জিওমেট্রি এবং তারপর ছিল ব্রেক সিস্টেম। তো ব্রেক সিস্টেম ১১ অধ্যায় পর্যন্ত মোটামুটি ব্রেক সিস্টেম সম্বন্ধে আমরা স্লাইড শেয়ার করেছি। তো আজকে যে অধ্যায় সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ১২তম অধ্যায়, এই বইয়ের শেষ অধ্যায়। সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কন্ট্রোল ব্রেক সিস্টেম। ইলেকট্রনিক কন্ট্রোল ব্রেক সিস্টেম। ইলেকট্রনিক্স বলতে ইলেকট্রনিক্স যখন বলবো আমরা কোনো একটা জিনিস, ইলেকট্রনিক্স আমরা সেই জন্যই ব্যবহার করব, তার থেকে আমি কি একটা ভালো আউটপুট পাওয়ার জন্য বা সরাসরি আউটপুট পাওয়ার জন্য আমি ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করব। এরকম একটা ব্রেক সিস্টেম হচ্ছে এই ইলেকট্রনিক ব্রেক কন্ট্রোল সিস্টেম। ইলেকট্রনিক ব্রেক কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমার বেশ কিছু ব্রেক সিস্টেম আছে। তো আমরা আজকে দেখো আলোচনা করব এই ইলেকট্রনিক কন্ট্রোল ব্রেক সিস্টেম সম্বন্ধে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে আমাদের যে পাওয়ার পয়েন্ট আছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এই পাওয়ার পয়েন্টে দেখো এখানে একটা এবিএস এর চিত্র দেওয়া আছে। এবিএস হচ্ছে, এবিএস এর মিনিং হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমকে আমরা এবিএস নামে চিহ্নিত করি। তো এই এবিএস সম্বন্ধে আমরা জানলে যে জিনিসগুলো আমরা পাঠ শেষে জানতে পারবো সেটা হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম কি, তারপর তার কাজের প্রক্রিয়াটা কি বা কার্যপ্রণালীটা কি, বা সে কি কম্পোনেন্ট নিয়ে গঠিত, তারপর সে কিভাবে কাজ করে, তারপর হচ্ছে আমরা যদি একটা সিস্টেম ডায়াগ্রাম দেখি, সিস্টেম ডায়াগ্রাম দেখতে পারবো। তারপর হচ্ছে এই এবিএস সিস্টেমটা কত প্রকার এবং তার কি অ্যাডভান্টেজ আছে এবং তার কি ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো যদি আমরা এই এবিএস সম্বন্ধে আজকে স্লাইডটা দেখি। তো প্রথমে আমরা জানি কি এবিএস সিস্টেম কি। এবিএস সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা মূলত কি অনিয়ন্ত্রিত যে পিছলানোটা আছে, যখন আমি একটা গাড়িকে ব্রেক করি তখন কি আমার ইঞ্জিনের গতির চেয়ে চাকার গতি যদি কি আগে কমে যায়, তাহলে কি হবে, তাহলে কি আমার চাকা বা টায়ারের মধ্যে একটা কি পিছলানো সৃষ্টি হবে। এই পিছলানো যাতে না হয় বা স্কিডিং যাতে না হয়, সেই স্কিডিংটা রোধ করার জন্য কি আমি এই এবিএস সিস্টেম ব্যবহার করতেছি। দেখো এবিএস এর মিনিং হচ্ছে কি অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অ্যান্টি লক মানে হচ্ছে যে লক হতে আমি দেব না, তারপরে কি আমার ব্রেক হবে, কিন্তু লক ছাড়া ব্রেক হবে। তো এটা সহজে ব্রেক করতে ড্রাইভারকে সহায়তা করে। এটি ড্রাইভারকে কি গাড়িকে তাকে গাড়ির যে স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিংটাকে নিয়ন্ত্রণ করতেও ড্রাইভারকে সহায়তা করে। এবং উচ্চ গতিতে চলার সময় যখন কোনো ড্রাইভার ব্রেক করার প্রয়োজন হয়, যখন কোনো ড্রাইভারের ব্রেক করার প্রয়োজন হয়, তখন সে যেন ব্রেক করলে তার মধ্যে কোনো সমস্যা না হয়, এই সমস্যা যাতে সৃষ্টি না হয় সেজন্য কি আমি এই এবিএস সিস্টেমটা ব্যবহার করব। তারপর দেখো যে এবিএস এর প্রিন্সিপাল অফ এবিএস অপারেশন। তো আমি আসলে এবিএস থেকে কি বেনিফিটটা পাবো, তো এই প্রত্যেকটা জিনিসই কি আমি বেনিফিট না পেলে সেটাকে আমি ব্যবহার করব না আমার গাড়িতে, কারণ প্রত্যেকটা জিনিসই কি আলাদা একটা কস্ট আছে। তো এটার প্রথম যে বেনিফিটটা হচ্ছে, এটা হচ্ছে তোমার যে ব্রেকিং যে ক্রিয়াটা আছে, এই ব্রেকিং ক্রিয়াটা সে শক্তভাবে কি প্রয়োগ করতে পারে এবং উচ্চ গতিতে চলার সময় কি ব্রেকিং ক্রিয়াটা কি ভালোভাবে সে সম্পন্ন করতে পারে। তারপর দেখো যে এবিএস এ কিছু আমরা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, যে এবিএস এ কি কি আসলে জিনিস বা কম্পোনেন্ট আমার লাগবে এই এবিএস স্থাপন করতে। এবিএস স্থাপন করতে আমার লাগবে দেখো যে, বা এবিএস সিস্টেমে কি কম্পোনেন্ট আছে, যে আমার আছে হুইল স্পিড সেন্সর আছে, হাইড্রোলিক ইউনিট আছে, তারপর হচ্ছে টু সিস্টেম ফিউজ আছে, ফোর হুইল স্পিড সেন্সর আছে, ইন্টার কানেকশন ওয়্যার আছে, তারপর হচ্ছে এবিএস ইন্ডিকেটিং আছে, তারপর হচ্ছে রিয়ার ডাম ব্রেক আছে। এই জিনিসগুলো হচ্ছে কি আমার এবিএস সিস্টেমে আছে। আমাদের এখানে একটা কি চিত্র দেওয়া আছে, দেখবা যে প্রত্যেকটা জিনিস কি তাদের অবস্থান কোথায়, সেই অবস্থানটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাই। তো তারপর যাই আমরা কি এবিএস এর যে কম্পোনেন্টগুলো আমরা বললাম, প্রথম কি আমাদের এবিএস এর কি কন্ট্রোলার। যে এবিএস কন্ট্রোলার কি বা এবিএস কন্ট্রোলারের মধ্যে এখানে কি দুই ধরনের কন্ট্রোলার আছে, একটা হচ্ছে হাইড্রোলিক কন্ট্রোল মডিউল, হাইড্রোলিক কন্ট্রোল মডুলেটর বা এসিইউ, আর একটা হচ্ছে কি ইসিইউ। তো হাইড্রোলিক কন্ট্রোল মডিউলেটর আসলে কি জিনিস থাকে, এখানে কি
হাইড্রোলিক কন্ট্রোল মডিউলে এখানে 3টা ভালভ থাকে। একটা হচ্ছে প্রেসার রিলিফ ভালভ, একটি হচ্ছে কি প্রেসার সাপ্লাই ভালভ, আর একটি হচ্ছে কি প্রেসার কন্ট্রোল ভালভ। 3টা ভালভ থাকে, 3টা ভালভ 3 ধরনের কাজ করে। এই হাইড্রোলিক কন্ট্রোল মডিউল মূলত কি ইসিইউ থেকে কি সিগন্যাল রিসিভ করে, তারপর সেই সিগন্যাল অনুযায়ী ব্রেক অ্যাপ্লাই বা হচ্ছে কি রিলিজ করে। হাইড্রোলিক প্রেসার বৃদ্ধির মাধ্যমে বা হচ্ছে আমরা হাইড্রোলিক প্রেসার বৃদ্ধির মাধ্যমে সে এই কাজটা করে থাকে। হাইড্রোলিক প্রেসার বৃদ্ধির মাধ্যমে অথবা কি প্যাডেলের উপর আমি যে প্রেসারটা প্রয়োগ করি সেই প্রেসারকে সরিয়ে আমি এই হাইড্রোলিক কন্ট্রোল মডিউলের সাহায্যে কি আমি ব্রেকিং ক্রিয়াটা সম্পূর্ণ করি। তাহলে হাইড্রোলিক কন্ট্রোল মডিউল। তারপর দেখো আছে কি স্পিড সেন্সর। স্পিড সেন্সরটা কি? এটা হচ্ছে তোমার চাকার যে স্পিডটা আছে সেই স্পিডটা পরিমাপ করার জন্য আমার প্রত্যেকটা চাকার মধ্যে কি আমার স্পিড সেন্সর থাকবে। এই স্পিড সেন্সর থেকে তথ্যটা কোথায় দিবে? ইসিইউ এ দিবে। তারপর কি কম্পোনেন্ট আছে দেখো? তারপর হচ্ছে মডুলেটর। আমরা হাইড্রোলিক কন্ট্রোল মডুলেটর অলরেডি বলছি। তারপর হচ্ছে এখানে একটা পাম্প আছে। পাম্প কি জন্য? আমার যে হাইড্রোলিক অয়েলের যে প্রেসারটা আছে সেই প্রেসারকে বৃদ্ধি করার জন্য আমি এখানে একটা পাম্প ব্যবহার করব। তারপর আমার আরও জিনিস যেগুলো আছে সেগুলো হচ্ছে কি মাস্টার সিলিন্ডার আছে, আমরা সবাই জানি। মাস্টার সিলিন্ডারের কাজ কি? তো মাস্টার সিলিন্ডারের ভিতরে কি তার মধ্যে 2টা ইউনিট থাকে। একটা হচ্ছে কি অয়েল রিজার্ভার, আরেকটা হচ্ছে অ্যাকচুয়েটর। অয়েল রিজার্ভার হচ্ছে কি যেখানে কি আমার হাইড্রোলিক অয়েলটা কি আমার জমা থাকবে। এবং অ্যাকচুয়েটর হচ্ছে কি? অ্যাকচুয়েটরের কাজ আমরা ইতিমধ্যে ক্লাসে আলোচনা করছি। অ্যাকচুয়েটর কি? যার সাহায্যে কি ওই তোমার মেকানিক্যাল শক্তিকে বিভিন্ন হাইড্রোলিক বা অন্য কোনো ইলেকট্রিক ইলেকট্রিক শক্তির সাহায্যে মেকানিক্যাল শক্তি থেকে কনভার্ট যার সাহায্যে করা সেটা হচ্ছে কি অ্যাকচুয়েটর। তো যখন আমার পাম্পের সাহায্যে প্রেসার তৈরি করা হবে এই প্রেসারে কি আমার অ্যাকচুয়েটরের সাহায্যে কি আমি সেটাকে আমি একটা মেকানিক্যাল শক্তি থেকে রূপান্তর করব, একটা শক্তি উৎপন্ন করব, শক্তি তৈরি করব। তারপর দেখো আমাদের এটা কিভাবে কাজ করে দেখো, এটা এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা যদি তুমি বুঝো তাহলে আশা করি যে তুমি এই এবিএস এর কাজটা তুমি বুঝতে পারবা। দেখো এখানে কি 4টা হুইল আছে বা 4টা কি চাকা আছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি তোমার মাস্টার সিলিন্ডার। আর এটা হচ্ছে কি হাইড্রোলিক কন্ট্রোল মডিউল। আর এটা হচ্ছে কি আমার ইসিইউ। আর দেখো যে এই ইসিইউ থেকে কি প্রত্যেকটা চাকা থেকে আমার একটা লাইন গেছে। এই প্রত্যেকটা চাকাতে যে লাইনগুলো গেছে সেগুলো হচ্ছে কি আমার হুইল স্পিড সেন্সরের লাইন। হুইল স্পিড সেন্সরের লাইন। প্রত্যেকটা চাকা থেকে কি আমার হুইলের যে স্পিডটা আছে এই স্পিডটা কি আমার ইসিইউকে সে জানাচ্ছে। আর এই হাইড্রোলিক কন্ট্রোল মডিউল থেকে দেখো, হাইড্রোলিক কন্ট্রোল মডিউল থেকে এই আমার যে কিছু লাইন আছে সেগুলো কি আমার ইসিইউ গেছে। যে ইসিইউ হাইড্রোলিক কন্ট্রোল মডিউলকে এই লাইনগুলোর মাধ্যমে কি তাকে ডিসিশন নিতে বলবে। আর এখানে আছে আমার মাস্টার সিলিন্ডার। দেখো মাস্টার সিলিন্ডার আগে কি থাকবে আমার? মাস্টার সিলিন্ডার পূর্বে থাকবে হচ্ছে আমার ব্রেক প্যাডেল। আর মাস্টার সিলিন্ডারের মধ্যে কি থাকবে আমার? মাস্টার সিলিন্ডারের মধ্যে কি আমার ফ্লুইড থাকবে। আর মাস্টার সিলিন্ডারের ভিতরে আমার আছে পিস্টন আছে। যখন কোনো ড্রাইভার ব্যাক প্যাডেলে চাপ প্রয়োগ করে তখন কি ওই চাপটা কি মাস্টার সিলিন্ডার পিস্টনের উপর পড়ে। তখন কি এই পিস্টন তখন কি পিস্টন সামনের দিকে কি হাইড্রোলিক ফ্লুইডকে কি ধাক্কা প্রদান করে। ধাক্কা প্রদান করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে সেই ফ্লুইডের কি প্রেশারটা কি বৃদ্ধি পায়। সেই প্রেশার বৃদ্ধির জন্য আমাদের পাম্পও আছে জানি আমরা। তো সেই প্রেশার দেখো কোথায় গেছে? লাইনের মাধ্যমে কি আমার কাছে হাইড্রোলিক মডুলেটরে। হাইড্রোলিক মডুলেটর। এই হাইড্রোলিক মডুলেটর কিন্তু হাইড্রোলিক মডুলেটর এই যে হাইড্রোলিক অয়েলের প্রেশারটা এখানে চলে গেছে। আর এই হাইড্রোলিক মডুলেটর কি ইসিইউ থেকে কি তথ্য সংগ্রহ করতেছে এই লাইনগুলোর মাধ্যমে। তো ইসিইউ হাইড্রোলিক মডুলেটর থেকে ব্যাক প্রেশার কি অবস্থায় আছে বা কি পরিমাণ আছে সেই ব্যাক প্রেশারটা কি ইসিইউ জানতে পারতেছে। তো যখন ইসিইউ এই হাইড্রোলিক মডুলেটরকে সংকেত দিবে যে তোমার যে ব্রেক যে হাইড্রোলিক প্রেশারটা আছে সেই প্রেশারটা কি আমার চাকাতে স্থানান্তরের জন্য তখন কি এই হাইড্রোলিক মডুলেটর কি হাইড্রোলিক মডুলেটরের মধ্যে যে এই ফ্লুইডের প্রেশারটা আছে সেই প্রেশারে কি আমার কি চাকাতে যাবে। চাকার প্রত্যেকটা চাকার মধ্যে একটা সলিনয়েড বাল্ব আছে, মানে ব্রেক টাইমের আগে সলিনয়েড বাল্ব থাকবে। এই যে প্রেশারে অয়েলটা যাচ্ছে এই প্রেশারের কারণে কি আমার সলিনয়েড বাল্বগুলো কি খুলে যাবে। সলিনয়েড বাল্ব খুলে গিয়ে কি তারপরে কি আমার ব্রেকিং ক্রিয়া সম্পূর্ণ হবে। এভাবে কি আমি এই ইসিইউ এর মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেই তথ্যের ভিত্তিতে কি হাইড্রোলিক মডিউল থেকে ব্রেক প্রেশারের সাহায্যে কি আমি এই ব্রেকিং ক্রিয়াকে আমি সম্পূর্ণ করতে পারতেছি। তো এইখানে আমি আমার যে মেকানিক্যাল ব্রেক আছে এখানে মেকানিক্যাল ব্রেক যেটা ছিল সেটার মধ্যে সমস্যা যেটা সেটা যখন ব্রেক শু ব্রেকটা আমাকে যখন কি চেপে ধরে
সে কিন্তু প্রত্যেকটা যখন তুমি ব্রেক করতেছো সে সাথে, সাথে গিয়ে চেপে ধরতেছে। আর ওই চেপে ধরার সময়টা কি আমার চাকার গতি বেশি থাকার কারণে কি চাকাটা কি পিছলে যাচ্ছে। মানে তুমি ব্রেক ধরতেছো কি একটা জায়গায়, তারপরে একটু দূরে গিয়ে সেটা থামতেছে। আর এইখানে যে জিনিসটা হবে, এই যে হাইড্রোলিক মোটর থেকে প্রেসারে যে আমার ফ্লুইডটা এই চাকাতে গেছে, গিয়ে কি ব্রেকিং ক্রিয়া করছে। আবার যখন কি তোমার ব্রেকিং ক্রিয়া একটু করার পরেই এই যে সলোনয়েড বাল্বগুলা এখানে ছিল, এই সলোনয়েড বাল্বগুলাকে কি আবার এই ইসিও কি নির্দেশ করবে কি বন্ধ হয়ে যাওয়ার জন্য। তখন কি রিটার্ন লাইনের সাহায্যে কি আমার এই ফ্লুইডগুলা কি আমার আবার কি ইয়াতে চলে আসবে, এই হাইড্রোলিক মডুলেটর হয়ে কি এই মাস্টার সিলিন্ডারে চলে আসবে। তাহলে কি খুব কম সময়ের মধ্যে কি এখানে কি আমার বারবার ব্রেকিং ক্রিয়া হচ্ছে। আমরা জানি যে প্রতি সেকেন্ডে এই 20 থেকে 30 বার ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করে। এটার সুবিধা হচ্ছে যে তোমার ড্রাইভার হঠাৎ করে ব্রেক করতেছে, ব্রেক করে কি সে মানে গাড়ির চাকার গতি কমাচ্ছে এবং ওই কমানো অবস্থায় সে কি তার স্টিয়ারিং এর সাহায্যে গাড়িকে কি কন্ট্রোল করতেছে। তাহলে কি আমার একেবারে কি চাকাটা কি স্লিপ হচ্ছে না, একেবারে চাকাটা কি লক হচ্ছে না, যার কারণে কি আমার চাকাটা কি পিছলায় যাচ্ছে না। এটা হচ্ছে কি আমার এবিএস ব্রেকিং সিস্টেম। তারপর ধরো কি আছে যেটা আমরা যেটা কাজটা বললাম আর কি, এই কাজটাই কি এখানে দেয়া আছে, যে আমি যেভাবে কাজটা করে ওই চিত্রটা তুমি বুঝে থাকো তাহলে তুমি কাজটা বুঝতে পারবা। এই যে আমরা যে জিনিসটা বললাম যে এখানে এম, এ- এখানে কি ব্রেক প্রেসার কি মানে প্রতি পার সেকেন্ডে 20 থেকে 30 বার কি ব্রেক প্রেসারের সাহায্যে ব্রেকিং ক্রিয়া কি সম্পূর্ণ করা যায় এই এবিএস সিস্টেমে। তারপর দেখো কি আছে যে এখানে আমরা কি জানি যে সলিনয়েড বাল্ব আছে, অলরেডি আমরা সলিনয়েড বাল্ব সম্বন্ধে আলোচনা করছি। তো সলিনয়েড বাল্ব আসলে তিনটা কাজ করে, একটা হচ্ছে কি প্রেসার সে বাড়ায়, আবার কি প্রেসার সে ধরে রাখে, যখন কি তার চাকার ভিতরে কি ফ্লুইডটা প্রবেশ করে তখন প্রেসার বাড়ায়। তো আবার যখন কি যে অবস্থায় কি ব্রেকিং ক্রিয়া হচ্ছে সেই অবস্থায় সে প্রেসারটা ধরে রাখে। আর হচ্ছে কি যখন ব্রেকিং ক্রিয়া শেষ তখন কি সে প্রেসারটা ডিক্রিজ করে। দেখো যে প্রেসার ইনক্রিজ কখন হয়, যখন আমি কি ওই ইসিইউ থেকে তথ্য পাচ্ছি এবং হাইড্রোলিক মডুলেটরের সাহায্যে কি আমি ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করছি, তখন কি আমার এই যে সলিনয়েড বাল্ব আছে সলিনয়েড বাল্বে কি আমার প্রেসারটা কি বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে এক। তারপর হচ্ছে প্রেসার হোল্ড হচ্ছে, যে প্রেসারটা যখন ধরে রাখছে তখন আমার ব্রেকিং ক্রিয়া যতক্ষণ পর্যন্ত আমার ব্রেকিং ক্রিয়া চলবে ততক্ষণ পর্যন্ত কি আমার প্রেসারটা ধরে রাখতেছে। তারপর হচ্ছে আমার প্রেসারটা ডিক্রিজ হচ্ছে, মানে আমার যখন ব্রেকিং ক্রিয়া সম্পূর্ণ করা শেষ বা ব্রেক আমি যখন প্যাডেলে যখন কি চাপ প্রয়োগ সরিয়ে নিচ্ছি তখন কি আমার সলিনয়েড বাল্বের সাহায্যে কি আমার প্রেসারটা কি ডিক্রিজ হয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে একটা এবিএস সিস্টেমে কি একটা ব্লক ডায়াগ্রাম আছে, যে এবিএস সিস্টেমে কিসের পরে কি থাকে, হুইল স্পিড সেন্সর থাকে, তারপর হচ্ছে লজিক কন্ট্রোল থাকে, তারপর হচ্ছে কি তোমার মডুলেশন ভালভ থাকে, তারপর হচ্ছে ব্রেক অ্যাপ্লিকেশন থাকে, এরকম হচ্ছে একটা সিস্টেম ডায়াগ্রাম। তারপর একটা এবিএস এর টাইপ, যে কত ধরনের এবিএস সিস্টেম আমাদের দেশে বা এবিএস সিস্টেম সচরাচর দেখা যায়। এবিএস সিস্টেমের মধ্যে আছে কি ওয়ান চ্যানেল এবং থ্রি চ্যানেল, ফোর চ্যানেল, মানে ওয়ান চ্যানেল ওয়ান বাল্ব, থ্রি চ্যানেল থ্রি বাল্ব, ফোর চ্যানেল ফোর বাল্ব এবিএস সিস্টেম। ওয়ান চ্যানেল ওয়ান সেন্সর যেটা, এটা হচ্ছে কি তোমার একটা সেন্সর থাকবে, একটা বাল্ব থাকবে। এটা হচ্ছে তোমার এটা রেয়ার হুইল যে গাড়িগুলো আছে এখানে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে যে একটা সেন্সর যে থাকবে, একটা সেন্সর হচ্ছে পিছনের চাকাতে থাকবে। তাহলে কি পিছনের চাকায় আমার ব্রেকিং ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এই ব্রেকিং ক্রিয়াটা কি আমার ভালো ইফেক্টিভ না, যেহেতু আমার এক চাকাতে ব্রেকিং ক্রিয়া হচ্ছে, তাহলে কি আমার অন্য জায়গাগুলোতে সমানভাবে ব্রেকিং ক্রিয়া না হওয়ার কারণে কি সেগুলো কি পিছলে যেতে পারে। তারপর হচ্ছে থ্রি চ্যানেল থ্রি সেন্সর, মানে তিনটা সেন্সর থাকবে, তিনটা বাল্ব থাকবে। তো এই তিনটা বাল্বের মধ্যে কি আমাদের চাকা হচ্ছে চারটা, তাহলে যদি তিনটা বাল্ব থাকে তিনটা সেন্সর থাকে তাহলে সেটা কোথায় ব্যবহার করা হবে, হচ্ছে সামনের যে দুইটা চাকা আছে এই সামনের দুইটা চাকাতে আমার দুইটা সেন্সর থাকবে, দুইটা বাল্ব থাকবে, আর পিছনের দুইটার জন্য কি হচ্ছে কি আমার একটা সেন্সর থাকবে। এটা হচ্ছে কি আমার ফ্রন্ট হুইল যে ইঞ্জিনগুলো আছে সেখানে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমার কিছু সমস্যা হয়, যেহেতু আমার পিছনে দুইটা চাকার জন্য কি একটা সেন্সর, তাহলে কি দুইটা চাকা থেকে সমানভাবে ব্রেকিং ক্রিয়া হয় না। আর তারপর আছে কি ফোর চ্যানেল ফোর সেন্সর, এটা হচ্ছে কি আমার বেস্ট এবিএস সিস্টেম। এটা চারটা চাকার মধ্যে চারটা সেন্সর থাকবে, চারটা বাল্ব থাকবে, চার চাকাতে কি ইন্ডিভিজুয়ালি কাজ হবে এবং কি সমানভাবে ব্রেকিং ক্রিয়া সম্পূর্ণ হবে। তারপর দেখো একটা এবিএস এর কনফিগারেশন, যে এবিএসটা আসলে কীরকম, ওই দেখো যে আমরা যে ওয়ান চ্যানেল ওয়ান স্পিড সেন্সর পড়ছি, তারপর হচ্ছে টু চ্যানেল টু স্পিড সেন্সর পড়ছি, এগুলো আসলে অবস্থানটা কেমন হবে এই অবস্থানটা এখানে দেখানো হয়েছে। তারপর দেখো যে প্রত্যেকটা জিনিসই এক কিছু অ্যাডভান্টেজ থাকে এমনকি ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো এইটা আসলে অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা সহজে ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করা যায় খুব হাই স্পিডে চলার সময়। তারপর হচ্ছে এটা খুব
সেফটি, যে স্কিডিং যদি হয় তাহলে কি পিছলে গেলে কি গাড়িটা কি অনিয়ন্ত্রিত হইতে পারে, মানে গাড়িটা কি রাস্তা থেকে নিচে পড়ে যেতে পারে, এরকম সমস্যা হইতে পারে যদি জায়গার একটা থাকে, সীমাবদ্ধতা থাকে। তারপর হচ্ছে এটা কি অটোমেটিকলি নিয়ন্ত্রিত হচ্ছে বলে তাহলে কি আমার যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো কাজ করলেই কি ব্রেকিং ক্রিয়াটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে কাজ করতেছে। আর এটার সমস্যা হচ্ছে যে স্টপ টাইম মাঝে মধ্যে কি মানে কিছু চালক এরকম যে কমপ্লেন আছে যে এবিএসে মাঝে মধ্যে হয়তো বা যে কোনো সিস্টেমের সমস্যা হলে, যে কোনো একটা সিস্টেমের সমস্যা হলে তোমার কি সেটা কাজ করে না, অনেক সময় কি সেটা কি কাজ করে না। যদি একটা সিস্টেম, এখানে অনেকগুলো সিস্টেম ব্যবহার করা হয়েছে, হাইড্রোলিক মডুলেটর, ইসিইউ, তো যে কোনো একটা সিস্টেমের সমস্যা হলে এখানে কাজ করাটা কষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ডেলিকেট সিস্টেম, এখানেও কোনো একটা সিস্টেমে যদি মিসিং হয় আর কি, যে সিস্টেমের কোনো মিসিং হলেই যেহেতু এখানে অনেক যন্ত্রপাতি আছে, সিস্টেমের মিসিং হলেই কি এটা কি কাজ করে না, এটা হচ্ছে একটা সমস্যা বা অসুবিধা। তারপর হচ্ছে যেহেতু এটা আধুনিক ব্রেক সিস্টেম বা বেশি তোমার ইকুইপমেন্ট জড়িত, এই জন্য কি তার দামটা একটু বেশি। তো এই ব্যাপারটা হচ্ছে তার একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপর হচ্ছে সিস্টেম টিসারি, এটা কি অনেকগুলা ব্যাপার এখানে নিয়ে কাজ করে। মনে করো যে তোমার মাস্টার সিলিন্ডার একটা সমস্যা হলো, তাহলে কিন্তু তোমার ব্রেক সিস্টেমটা কাজ করতেছে না। এসিও সমস্যা হলে এসিও সংকেত না দিলেও কিন্তু কাজ করবে না। তো সিস্টেমগুলো যদি যে কোনো একটা সমস্যা হয় তাহলে কি এই সিস্টেমটা কাজ করবে না। তারপর হচ্ছে সামারি, আমরা ইন্টারলক ব্রেকিং সিস্টেম মাধ্যমে আমরা কি শিখলাম আসলে, যে কীভাবে কি ব্রেকিং ক্রিয়াটা সম্পূর্ণ হয়, তারপর কীভাবে কি প্রত্যেক চাকাটা কি নন স্লিপ, মানে স্লিপ না করে কীভাবে কি থেমে যায়, সেই জিনিসটা আমরা শিখলাম। তারপর দেখো যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার ইবিডি, ইলেকট্রনিক ব্রেক ফোর্স। ইলেকট্রনিক ব্রেক ফোর্স হচ্ছে এই এবিএসিডিকে একটা উন্নত সংস্করণ। এবিএসে আমরা কি দেখছি যে আমার ব্রেকিং ক্রিয়া হচ্ছে এবং কি আমার যে হুইলটা আছে বা চাকাটা আছে সেটা কি লক হচ্ছে না। এই ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন যে বা ইবিএস ইবিডি সিস্টেম যেটা, সেখানেও কি আমার এই ব্রেকিং ক্রিয়া হবে কিন্তু এখানে লক হবে না। এটা হচ্ছে আরও একটা আধুনিক, মানে এবিএস এর উন্নত সংস্করণ। উন্নত সংস্করণ কী হবে সেটা আমরা আলোচনা করব। দেখো এখানেও কি আমার এবিএস এর মতো জিনিসগুলোই আছে। এখানে দু একটা জিনিস শুধু কি বেশি আছে, যে তোমার একটা ডিস্ট্রিবিউটর থাকে। ইডি সিস্টেম ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কি একটা ডিস্ট্রিবিউটর থাকে, এই ডিস্ট্রিবিউটরের সাহায্যে কি আমার চারটা চাকাতে সে একটা আলাদা জিনিস করে, কি করে আমরা সেটা বলতেছি। তো অন্য অন্য সব জিনিসগুলো কি এবিএস এর মতে। তারপর এই ইন্ট্রোডাকশন আসলে সূচনাটা কি, এবিএসটা আসলে কী জন্য ব্যবহার করব, এবিএসটা ইবিডি ব্যবহার করবো হচ্ছে কি আমি প্রত্যেক চাকাতে কি লুট এক থাকে না, তোমরা জানো যে গাড়ি যদি তুমি নর্মালি কি, যদি তোমার মানে গাড়িতে কোনো লুট নেই তাহলে কি তোমার সামনের চাকা থেকে লুট বেশি থাকবে, যেহেতু তোমার ইঞ্জিন যদি সামনে থাকে। আর যদি তোমার গাড়িতে তোমার লুট থাকে তাহলে কি পিছনের দিকে তোমার ইঞ্জিন হয়তো লুট বেশি থাকতে পারে। তো লুট প্রত্যেকটা চাকার মধ্যে কি সমান থাকে না। তো সমান না থাকার কারণে প্রত্যেকটা চাকায় কি সমানভাবে ব্রেকিং ক্রিয়া সম্পূর্ণ করা আমার দরকার নাই। তো সেই জিনিসটাই হচ্ছে এই ইবিডি মূল প্রতিপাদ্য বিষয়। তো আমরা দেখি যে এটা আসলে ব্যবহার করার উদ্দেশ্যটা কি। এই উদ্দেশ্য হচ্ছে আগের মতো, যে এটা লকিং আপ ছাড়াই কি ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করবে, মানে লক ছাড়াই ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করবে। তারপর হচ্ছে ওভার স্টিয়ারিং, আন্ডার স্টিয়ারিং এটা কি প্রতিহত করবে। তারপর হচ্ছে ব্রেক করার পরে যে স্টপিং ডিস্টেন্সটা আছে, যে বা ব্রেক করার সময় কত দূরত্বে থেমে যাবে সেই দূরত্বটা কি ইবিডি আরও কি কমিয়ে দেয়, এবিএস থেকে আরও কমিয়ে দেয়, যে খুব অল্প সময়ের মধ্যে কি আমার ব্রেক করার সাথে সাথে গাড়িটা কি থেমে যাবে। তারপর হচ্ছে কি কি কম্পোনেন্ট আছে, এখানে কম্পোনেন্টের মধ্যে আগের মতোই আছে, যে ইসিইউ আছে, তারপর স্পিড সেন্সর আছে, এখানে একটা আইএ সেন্সর আছে এবং ব্রেক ফোর্স মডুলেটর আছে। তারপর হচ্ছে দেখো এটার আসলে বেসিক বা ব্লক ডায়াগ্রামটা কেমন, এখানে সেন্সর কি বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তথ্য রিসিভ করে সেটা কি ইসিইউ এ পাঠাচ্ছে, ইসিইউ কি সেটা কি ব্রেক ফোর্স মডিউলকে দিচ্ছে কাজটা করার জন্য। তো দেখো এই ইপিটি সিস্টেমটা আসলে কি, আসলে দেখো দুটো চিত্র যদি আমরা দেখি, একটা হচ্ছে কি উইদাউট ইবিটি আর একটা হচ্ছে কি উইথ ইবিটি। দেখো উইদাউট ইবিটি কি দেখছি আমরা, বা এন্টিলক ব্রেকিং সিস্টেম বলি আমরা, এখন এন্টিলক বা এবিএস এ দেখছি আমরা কি, যে সবগুলা চাকা দেখি এখানে সমানভাবে ব্রেকিং ক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আর এই দেখো ইবিডি যেটা, সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা চাকাতে কি যেহেতু লুট সমান থাকে না, ওই লুটের উপর নির্ভর করে আমরা কি ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করবো। এখানে দেখা হচ্ছে এই চাকাতে হয়তো কি লুট বেশি ছিল, বা সামনের চাকা যেটা আছে ফ্রন্ট চাকাতে লুট কি বা এই চাকার উপরে লুট বেশি আছে বিধায় কি এখানে কি ব্রেকিং ক্রিয়া কি বেশি হয়েছে, মানে আমার যে
ব্রেক ফ্লুইডের যে প্রেসারটা আছে সেই প্রেসারটা এখানে বেশি, আর পিছনের চাকা থেকে আমার লোড কম ছিল বিধায় কি এখানে কি আমার ব্রেকিং প্রেসারটা কি কম দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার ইবিডি, মানে আমার লোড বিবেচনা করে আমি কি ব্রেকিং ক্রিয়াটা সম্পূর্ণ করব। তারপর দেখো এটা আসলে মেরিট সাইট আছে, ডিমেরিট সাইটও আছে। তো ইবিডি আসলে সিস্টেমটা কি সম্পূর্ণ এবিএস এর মতোই কাজ করে, মিল রেখে এই সিস্টেমটা আর কি কাজ করে। পার্থক্য শুধু এই যে ইবিডি সিস্টেমটি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কি 4 চাকায় লোড নিরূপণ করে। মানে একটা ডিস্ট্রিবিউটর থাকবে, ওই ডিস্ট্রিবিউটরের সাথে আমার কোন জায়গায় কত লোড আছে সেই লোডটা সে কি নিরূপণ করবে, এবং আলাদা আলাদাভাবে ব্রেকে চাপ প্রয়োগ করে 4 চাকা দিয়ে আলাদা আলাদা কি ব্রেকিং ক্রিয়া সম্পূর্ণ করবে, এবং যে কোনো গতি ও লোডে থাকা অবস্থায় চাকায় কোনোভাবে কি স্কিডিং যাতে না ঘটে। মানে আমার যতই লোড থাকুক, যতই গতি থাকুক, যাতে আমার স্কিডিং না ঘটে। যেহেতু কি আমি প্রত্যেকটা চাকার লোড বিবেচনা করে কি আমি ব্রেকিং ক্রিয়া সম্পূর্ণ করতেছি, তাহলে কি যেই চাকাতে আমার লোড বেশি আছে সেই চাকাতে কি আমার ব্রেকিং ক্রিয়াটা কি বেশি হবে। এই সিস্টেম কি হুইল স্পিড সেন্সর, আমাদের যে অন্য সিস্টেমগুলো আছে হুইল স্পিড সেন্সর, হাইড্রোলিক ইউনিট, ডিস্ট্রিবিউটর এবং হাইড্রোলিক ব্যাক বুস্টার, এই সব জিনিস নিয়ে কি আমার এই ইবিডি সিস্টেম গঠিত। দেখো ইবিডি সিস্টেমটা আসলে ইবিডি সিস্টেম মূলত হচ্ছে যানবাহন মোড় নেওয়ার সময় স্কিডিং হতে পারে না। এই সিস্টেমের মূল একটা হচ্ছে যে মানে আমাদের এই ইলেকট্রনিক ব্রেক সিস্টেম বা এই পাওয়ার ব্রেক সিস্টেম ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমার যাতে কি স্কিডিং না হয়। ইবিডি এর প্রধান কাজগুলোর মধ্যে একটা হলো কি ব্রেক ফোর্সের পরিবর্তনের মাধ্যমে যানবাহনের কি যানবাহনকে নিয়ন্ত্রণ করা। ব্রেক ফোর্স পরিবর্তন আমরা আগে যেটা বলছি যে প্রত্যেকটা চাকার কি সে লোড বিবেচনা করে কি ব্রেকিং ক্রিয়া সম্পূর্ণ করবে। অধিকাংশ যানবাহন ব্রেকিং এর সময় কি ফ্রন্ট অ্যাক্সেলের দিকে ফোর্স ধাবিত হয়, ফলে কি পিছনের চাকার তুলনায় কি সামনের চাকা কি রোডের সাথে বেশি ফ্রিকশনে থাকে। যখন কি আমার ব্রেক করি তখন কি সামনের চাকা কি আমার বেশি ফ্রিকশন তৈরি হয়। এমন এই অবস্থায় এই এবিএস সিস্টেম পিছনের চাকাগুলো স্পিডিং এ সম্পূর্ণ হয়, এবং এই অবস্থায় পরিবর্তনের জন্য ইবিডি সিস্টেম এবিএস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। মানে আমার এই এবিডি সিস্টেম বা এবিএস সিস্টেম যেটা আছে, এবিএস সিস্টেমে কি আমার ৪ চাকাতেই কি সমহারে কি ব্রেকিং ক্রিয়া সম্পন্ন হয়েছিল। আর এই ইবিডি সিস্টেমে হচ্ছে কি প্রত্যেকটা চাকা লোড বিবেচনা করে ব্রেকিং ক্রিয়া সম্পন্ন হবে। এটাই হচ্ছে তাদের মূল পার্থক্য। মূল যে ব্যবধানটা তাদের মধ্যে, এটাই হচ্ছে এই 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 কথাটা। আর ইবিডি সিস্টেম যেটা সেটা হচ্ছে কি শতভাগ সে স্কিডিংকে নিয়ন্ত্রণ করে বা স্কিডিং মুক্ত রাখে। তো এটার মেরিটটা কি বা সুবিধাটা কি আসলে এটা কি খুব কম ডিস্টেন্সে, মানে আমার এবিএস এর চেয়ে আরো কম ডিস্টেন্সে ব্রেকিং ক্রিয়া সম্পন্ন করে। তারপর হচ্ছে রিস্ক, মানে ব্রেক সিস্টেমে যে ঝুঁকি থাকে ব্রেক করার সময় সেই ঝুঁকিটাকে সে কমায় দেয়। আর ডিমেরিট হচ্ছে বা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কি আরো এক্সপেন্সিভ এবিএস এর চেয়ে। তারপর হচ্ছে এটা হচ্ছে যে যে এই কিছু সংখ্যক যে গাড়িগুলো আছে, যে সার্টেন যে গাড়িগুলো আছে যেগুলো হাই স্পিডে চলে, এইসব গাড়িতে শুধু আমার এই ইবিডি সিস্টেম ব্যবহার করা হয়। তারপর আর যেটা হলো যদি কোনো কোশ্চেন থাকে তো তোমরা কোশ্চেন যেখানে আমি ভিডিওটা আপলোড করব সেই আপলোডের জায়গায় তুমি কমেন্ট করে কোশ্চেন করতে পারো, অথবা হচ্ছে কি আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, অথবা হচ্ছে আমাকে ফোনে জিজ্ঞাসা করতে পারো। তো আশা করি বাড়িতে পড়াশোনা করবে। আমি মোটামুটি এই 7 থেকে 12টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের কি আলাদা আলাদা এই ভিডিও কন্টেন্ট আমি আপলোড করেছি। তো আশা করি যে এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে কোনো সমস্যা থাকলে তো আশা করি তোমরা আমার সাথে যোগাযোগ করবে। মোট কথা হচ্ছে তোমাকে বাড়িতে পড়তে হবে, যদি না পড়ো তাহলে তুমি সমস্যা পাবে না। তো আশা করি যে অটোমেটিক সাসপেনশন, ব্রেক, স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম এর যে বাকি অধ্যায়গুলো ছিল মিড টার্মের পরে পড়ার কথা ছিল সেগুলো মোটামুটি আমরা আলোচনা করতে পেরেছি। তো তোমরা যদি চেষ্টা করো আশা করি যে মোটামুটি ভালো ফল পাওয়া যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরিশেষে আবার বলবো সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলো, এবং বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার অভ্যাস করো, এবং হাত হাত ধোয়া না অবস্থায় নাকে মুখে হাত দিবে না, তাহলে হয়তো বা কি তুমি জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারো। তো সবাইকে সৃষ্টিকর্তা অনেক ভালো রাখুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।